আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সাজেশন চাইবেন আর আমি সাজেশন নিয়ে আসবো না, এমনটা কি কখনো হতে পারে? বিগত একটা ক্লাসে আমি আপনাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের উপর সাজেশন দিয়েছিলাম এবং ওইখানে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের এইচএসসি 2026 ব্যাচের জন্য এই যে আপনাদের যে আসন্ন বোর্ড পরীক্ষা, সেখানে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটু অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে আপনারা ডিমান্ড করেছেন যে আমি যেন যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সাজেশনটাও ঠিক একই প্রসেসে আপনাদেরকে দেই। সো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের একেবারে ফাইনাল সাজেশন, যেখান থেকে আপনি 100% এমসিকিউ এবং সিকিউ কমন পাবেন। আমি পূর্ববর্তী ক্লাসের নাই এখনও বলছি যে এমসিকিউর জন্য এক্স্যাক্টলি সাজেশন দেওয়া ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। এমসিকিউর জন্য প্রতিটা বইয়ের প্রতি চ্যাপ্টার প্রতি লাইন পড়বেন, বাট সিকিউর জন্য বিগত বছরগুলোতে কোন কোন কর্নারগুলো থেকে সিকিউ আসছে এবং এবছর কোন কোন টপিকগুলো একইভাবে ইম্পর্টেন্ট, সেগুলো আমি জাস্ট একটু আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখানোর ক্ষুদ্র প্রচেষ্টা করছি। সো চলে যাই আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের টপিক অ্যানালাইসিসে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখার চেষ্টা করি অধ্যায় কয়টা। প্রথম পত্রেও অধ্যায় 8টাই ছিল এবং এখানেও কিন্তু অধ্যায় 8টা রয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে আমাদের জন্য যৌক্তিক সংজ্ঞা, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ যৌক্তিক বিভাগ, থার্ড ওয়ান আরোহের প্রকারভেদ রয়েছে, প্রকল্প রয়েছে, কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। অধ্যায় 6 রয়েছে ব্যাখ্যা, 7 নম্বরের শ্রেণীকরণ, 8 নম্বরে রয়েছে আমাদের জন্য সম্ভাবনা। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের যেই এটা দেখিয়েছিলাম যে একটা কোয়ান্টিটেটিভ যে একটা অ্যানালাইসিস দেখিয়েছিলাম যে ওইখানে যে আপনারা কোন কোন চ্যাপ্টারগুলো এক্স্যাক্টলি পিক করবেন, কারণ এইখানে যদি 8টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ আসে তাহলে বাদ বাকি রেস্ট অফ দ্য থ্রি সেইগুলো কোথা থেকে আসবে? এই তিনটা কোথা থেকে আসবে? এই তিনটা সিকিউ আপনাদের আসবে, একটা এসে থাকে আরোহের প্রকারভেদ থেকে, একটা আছে আরোহের প্রকারভেদ থেকে, আরেকটা আসতে পারে যৌক্তিক বিভাগ থেকে এবং আরেকটা আসতে পারে কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে। যদি আপনাদের কপাল ভালো থাকে, প্রশ্ন সহজ হয়, দ্যাট মিন্স প্রতিটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পাওয়ার পরেও আপনারা এক্সট্রা অর্থাৎ ইন অ্যাডিশন 3টা প্রশ্ন পাবেন অধ্যায় নম্বর 2 যৌক্তিক বিভাগ থেকে, অধ্যায় নম্বর 3 আরোহের প্রকারভেদ থেকে এবং অধ্যায় নম্বর 5 কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে যৌক্তিক সংজ্ঞা, এখান থেকে একটা, প্রকল্প থেকে একটা আসবে, ব্যাখ্যা থেকে একটা আসবে, শ্রেণীকরণ থেকে একটা এবং সম্ভাবনা থেকে একটা। বাকি যে চ্যাপ্টারগুলো আছে রেস্ট অফ দ্য 5, এই 5টা চ্যাপ্টার থেকে কখনোই মানে 2টা বা 3টা প্রশ্ন আসা জাস্ট অসম্ভব। আমার ব্যক্তিগত মতামত এটা, এখান থেকে কখনোই একটার বেশি 2টা প্রশ্ন আসবে না। তাহলে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই যে যৌক্তিক বিভাগ এই চ্যাপ্টারটা, আরোহের প্রকারভেদ এইটা এবং হচ্ছে কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, এই 3টা চ্যাপ্টারের উপর যদি আমরা একটু আলাদা এমফাসাইজ করি তাহলে দেখা যায় ইন অ্যাভারেজ আমরা এই 3টা চ্যাপ্টার থেকে, অর্থাৎ আমরা 2, চ্যাপ্টার নম্বর 2, 3 অ্যান্ড 5, 2, 3, 5 এই 3টা চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি 6টা সিকিউর অ্যান্সার করে ফেলতে পারতেছি এবং আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? 7টা। তাহলে এখান থেকে যদি আমি 6টা অ্যান্সার করতে পারি তাহলে বাকি একটা সিকিউর অ্যান্সার আমি এখান থেকে হয় 1 থেকে করতে পারি 4, 6, 7 অথবা 8। আমার কাছে কয়টা অপশন রয়েছে? 5টা অপশন রয়েছে, আমি যে কোনো একটা চ্যাপ্টার থেকে ইজিলি অ্যান্সার করতে পারি। এবং যদি আমি এই পাশের এই চয়েস লিস্টটা বাদ দেই তাহলে আমাদের কাছে আরও অপশন থাকে, সেখানে আমরা পাই অধ্যায় 1, অধ্যায় নম্বর 4, 6, 7 এবং 8। এই যে আমি 5টা চ্যাপ্টার পেলাম। তাহলে এই 5টা চ্যাপ্টার থেকে যদি এখন আমি অ্যান্সার করতে যাই তাহলে এখান থেকে আমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারতেছি। 5টা সিকিউ অ্যান্সার করার পরও দেখেন আপনাদের কিন্তু আরও অন্য যে কোনো একটা চ্যাপ্টার অথবা 2টা চ্যাপ্টার থেকে কিন্তু 2টা সিকিউ অ্যান্সার করতে হবে। তার মানে ইন অ্যাডিশন আমাকে আরও 2টা সিকিউ কিন্তু অ্যাড করতে হবে। সেই 2টা সিকিউ আমি কি 2 অথবা 3 অথবা 5 যে কোনো একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার থেকে করব, নাকি অন্য বাদ বাকি এই 3টার মধ্যে যে কোনো 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ অ্যান্সার করব, সেটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনার ওভারঅল প্রিপারেশনটা কেমন। আপনি কি এই সাইডের এই লিস্টটার প্রতি একটু বেশি কমফোর্টেবল, না এটা আপনার জন্য একটু বেশি বেনিফিক্টরি বা সুইটেবল, সেটা নিজে একটু বিবেচনা করে আপনি অ্যান্সার করবেন। তবে আমার কাছে মনে হয় যে এই যে 3টা চ্যাপ্টার, এইগুলোর থেকে ইন কম্পারিজন 1, 4, 6, 7, 8 এই 5টা চ্যাপ্টার অনেক বেশি সহজ। চ্যাপ্টারটাও খুব সহজ, টপিকগুলো খুব ছোট ছোট, খুব বেশি বিস্তৃত নয় এই অধ্যায়গুলো। এখান থেকে আমার মনে হয় একটু ইজিলি মার্ক ক্যারি করা সহজ হবে। সো আই উইল প্রেফার দিস ওয়ান অ্যান্ড আই শুড অলসো সাজেস্ট ইউ মে চুজ দিস ওয়ান। আপনারা এটাও চয়েস করতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমরা একটু চলে যাই প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টা
আছে যৌক্তিক সংজ্ঞা, লজিক্যাল ডেফিনেশন। আচ্ছা, যৌক্তিক সংজ্ঞাটা কি এবং এর সাথে বর্ণনা বা এক্সপ্লানেশনের এক্স্যাক্টলি পার্থক্য কোথায়? আমি যদি বলি এই টপিকটা হচ্ছে এইখানকার এই অধ্যায় থেকে খ নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই চ্যাপ্টার থেকে একটা খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেই প্রশ্নটা অবশ্যই এমন হওয়া উচিত যে যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার সাথে পার্থক্য কোথায়। বা যদি ক নম্বর আসে, ক নম্বরে বেসিক্যালি আসে হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। জাস্ট আপনি দিয়ে দিবেন যে কোনো একটা পদের পূর্ণ জ্ঞাতার্থের সুস্পষ্ট বিবৃতি, সেটাকে আমরা করতে পারি কি একটা লজিক্যাল ডেফিনেশন বলে আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, যদি যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী জানতে চাই, যৌক্তিক সংজ্ঞার ওখানে কয়টা নিয়ম রয়েছে? অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার সেখানে 5টা নিয়ম রয়েছে। এবং যৌক্তিক সংজ্ঞার এই যে 5 ধরনের নিয়ম রয়েছে, এই 5 ধরনের নিয়ম যদি আমি লঙ্ঘন করি তাহলে আমার কোন কোন ধরনের অনুপপত্তি সৃষ্টি হতে পারে? সেখানে চলে আসতে পারে রূপক অনুপপত্তি, তাই না? যেখানে আমি যদি দুর্বোধ্য মেটাফরিক্যাল ওয়ার্ডস যেগুলো আছে এগুলো যদি আমি ইউজ করে ফেলি, বা আমি সেখানে যদি সমার্থক শব্দ ব্যবহার করি, সেটাকে যেটা রিডান্ডেন্সি বলে, তাই না? চক্রক অনুপপত্তি এটা হতে পারে। আরও বিভিন্ন ধরনের অতিব্যাপক, অব্যাপক অনুপপত্তি আছে। এই অনুপপত্তিগুলো হচ্ছে আপনাদের জন্য গ এবং ঘ, এই অনুপপত্তিগুলো থেকে কি আসবে? গ এবং ঘ মাস্ট 100% এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এই অধ্যায়ের আরও টপিক আছে, ওই টপিকগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে আমরা অ্যান্সার করব। এবং যৌক্তিক সংজ্ঞার কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ আমি যে এইখানে তিনটাই বললাম, আমি যে এখানে 3টা টপিকের কথা বললাম, এই 3টা টপিক থেকে 100% এর বাইরে থেকে কখনো প্রশ্ন আসেনি এবং প্রশ্ন আসবে না। দ্যাটস মাই গ্যারান্টি, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। যৌক্তিক সংজ্ঞার কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু কিছু পদগুলো রয়েছে, যেমন কোনো বস্তুর মৌলিক গুণ, কোনো মানুষের কোয়ালিটি, এগুলোকে আসলে দেওয়া যায় না। তারপর সর্বনিম্ন যেই শ্রেণী থাকে ওইটাকে আসলে আপনার সংজ্ঞায়িত করা যায় না। এরকম কিছু কিছু এক্সেপশনগুলো আছে, ওই এক্সেপশনগুলো আমরা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবো। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে 3টা টপিক আমরা কভার করলাম। অ্যান্ড দেন যৌক্তিক বিভাগ বা লজিক্যাল ডিভিশনের দিকে যদি আমি একটু ফোকাস করি, যৌক্তিক বিভাগের প্রকৃতি বলতে এখানে আমি ফিচারগুলো কি কি, আমি কি কি ফিচার এখানে পাচ্ছি, আমি এখানে কোন কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখতে পাচ্ছি, যে আসলে যৌক্তিক বিভাগ কি, যৌক্তিক বিভাগ কাকে বলে, যৌক্তিক বিভাগ কেন, এর গুরুত্ব কতটুকু, এই সম্পর্কে একটু প্রশ্ন আমাদেরকে জানতে হবে এখান থেকে। হয়তো এটা অত বেশি গুরুত্বপূর্ণ টপিক নয়, বাট অন্য অন্য টপিকগুলো থেকে এটা আমাদের একটু জেনে যাওয়া বেশি প্রফিটেবল হবে। এখানে হয়তো আমরা একটা খ নম্বরের প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে পারবো। অ্যান্ড দেন যৌক্তিক বিভাগের যে নিয়মাবলীগুলো রয়েছে এবং এই যৌক্তিক বিভাগের নিয়মগুলো যদি আমি লঙ্ঘন করি, তাহলে সেই নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপপত্তিগুলো, ফ্যালাসিগুলো আমাদের সামনে আসে, সেই ফ্যালাসিগুলো থেকে 100% শিওর এখান থেকে একটা গ প্রশ্ন পাবেন। আর কপাল ভালো থাকলে গ এবং ঘ দুইটাতেই আপনারা প্রশ্ন পাবেন। কেমন? এবং পরবর্তীতে থাকে দ্বিকোটিক বিভাগ। এই দ্বিকোটিক বিভাগের কথা আলাদাভাবে না বললে নেই। দ্বিকোটিক বিভাগের ইম্পর্টেন্সটা হচ্ছে ইনফিনিটি লেভেল পর্যন্ত। দ্বিকোটিক বিভাগ থেকে একটা প্রশ্ন আসবেই, সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে গ নম্বরে প্রশ্ন আসার। বা এভাবে যদি প্রশ্ন আসে যে দ্বিকোটিক বিভাগের কিছু মেরিটস ডিমেরিটস আছে, কিছু সুবিধাগুলো রয়েছে ভার্সেস কিছু অসুবিধা রয়েছে, তাই না? তাহলে এই সুবিধা অসুবিধাগুলো সম্পর্কেও আমাদের একটু জেনে যেতে হবে, তাহলে এক্সামে আমাদের প্রিপারেশনে আর কোনো ল্যাগিংস থাকবে না। তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা এতটুকু বললাম, কত ছোট ছোট চ্যাপ্টার, তাই না? এখন এই চ্যাপ্টার থেকে তো 2টা প্রশ্ন আসবে, আমি বলেছিলাম যদি 2টা প্রশ্ন আসে তাহলে কেমন হবে। ফার্স্ট অফ অল এখানে অনুপপত্তি আছে প্রায় 6টা প্লাস মাইনাস, হয়তো আরও অনেক অনুপপত্তি রয়েছে। ডিফারেন্ট কাইন্ডস অফ অনুপপত্তি দিতে পারে, 2টা এক্সাম্পল দিতে পারে, 2টা এক্সাম্পল উদ্দীপকে দিয়ে বলতে পারে 2 ধরনের অনুপপত্তি। প্রথমটা কোন ধরনের অনুপপত্তি হয়েছে এটা এক্সপ্লেইন করো। আবার যদি বলে 2টার মধ্যে ইন কম্পারিজন আমাদেরকে তুলনামূলক একটা অ্যানালাইসিস দেখাতে হতে পারে, সেটাও এক ধরনের প্রশ্ন হতে পারে। এটা যদি একটা সিকিউতে আসে, পরবর্তী সিকিউতে দ্বিকোটিক বিভাগ থেকে একটা প্রশ্ন আসে, তাহলে গ এবং ঘ এর জন্য আমি এখানে একটা পাবো যৌক্তিক বিভাগ আর একটা পাবো হচ্ছে দ্বিকোটিক বিভাগ। এই 2টা টপিক থেকে 2টা সিকিউ আপনি মোটামুটি কমন পাবেন। আচ্ছা, অ্যান্ড দেন আরোহের প্রকারভেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো চ্যাপ্টার থাকে এবং মোটামুটি একটু ডিফিকাল্ট যদি বলি অন্য অন্য চ্যাপ্টারগুলোর থেকে, তাহলে সেটা হচ্ছে আরোহের প্রকারভেদ। কেন? প্রকৃত আরোহ কি, অপ্রকৃতি আরোহ কি, এই যে প্রকৃত এবং অপ্রকৃত আরোহের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, এই পার্থক্যটা আপনার খ নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ আসবে। যে প্রকৃত আরোহ সেখানে একটা ইন্ডাকটিভ লিপ বা আরোহমূলক লম্ফ থাকে, বাট অপ্রকৃত আরোহ সেখানে আরোহমূলক লম্ফ থাকে না। দেন এই যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক যে আরোহগুলো আছে, বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহ, এই বৈজ্ঞানিক আরোহের মধ্যে আমরা কয়টা নিয়ম পাই? বৈজ্ঞানিক আরোহের মধ্যে আমরা নিয়ম পাই কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কার্যকরণ সম্পর্ক পাই। তারপর আছে ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, ল অফ নেচার, প্রকৃতির নিয়মানুবর্তিতা যে নীতিটা আছে, এই যে 2টা নীতি আমরা এখানে পাই।
বৈজ্ঞানিকের ক্ষেত্রে। আবার অবৈজ্ঞানিকের ক্ষেত্রে আমরা কি পাই, কার্যকরণটা এখান থেকে মাইনাস করে দেওয়া হয়, কার্যকরণটা মাইনাস করে আমরা শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা দিয়েই কিন্তু অবৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো দিয়ে থাকি। তাহলে এই যে যে দুই ধরনের আমরা আরোহ পেলাম, এই আরোহগুলোর বৈশিষ্ট্য কি এবং এই দুইটা আরোহের মধ্যে পার্থক্যটা কোথায়, এইটা আপনার সিকিউতে গ অথবা ঘ নম্বরের জন্য মোটামুটি আসবে, নিশ্চিত থাকেন এখান থেকে। এবার আসে অ্যানালজি, সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে, সাদৃশ্য অনুমানের প্রকারভেদ সম্পর্কেও আমাদের জানতে হবে। এই সাদৃশ্য অনুমানের প্রকারভেদের মধ্যে আমরা কি কি পাই, আমরা পাই সাধু সাদৃশ্য অনুমান এবং আমরা পাই ব্যাড অ্যানালজি বা অসাধু সাদৃশ্য অনুমান। এই দুটো মোটামুটি পড়লে আমাদের এখান থেকে একটা সিকিউর অ্যান্সার করা যাবে। তাহলে অ্যানালজি যেটা, এটা একটা 3 স্টার মার্কিং টপিক এবং বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক এটা একটা 3 স্টার মার্কিং টপিক আমাদের জন্য, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে এই অ্যানালজির সাথে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্য কোথায়, বৈসাদৃশ্য কোথায়, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট ইউ শুড অলসো রিভাইজ দিস ওয়ান, বিকজ এখান থেকে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে প্রশ্ন এসে থাকে যে উদ্দীপকে এই যে এক ধরনের আরোহের কথা বলছে, এটা কোন ধরনের আরোহ, যদি আমি ওইটা আইডেন্টিফাই করতে পারি যেটা সাদৃশ্য অনুমান, তাই না? এখন ওই সাদৃশ্য অনুমানের সাথে বৈজ্ঞানিক বা অবৈজ্ঞানিকের সাদৃশ্য বৈসাদৃশ্য যা আছে এটা নিয়ে একটু হালকা হয়তো আলোচনা করতে দিতে পারে, এটা একটা 2 স্টার মার্কিং টপিক দেখতে পারেন। এবং পূর্ণাঙ্গ আরোহ যেটা, পূর্ণাঙ্গ সবগুলো এক্সাম্পল আমি কি করি, আমি অবজার্ভ করি। সো পূর্ণাঙ্গ অনুমানের বৈশিষ্ট্য কি এবং পূর্ণাঙ্গ অনুমানকে কি একটা প্রকৃত আরোহ বলা যায়, পূর্ণাঙ্গ আরোহকে কি প্রকৃত অনুমান বলা যায় কিনা, এই টপিকটা একটা 2 স্টার মার্কিং। তাহলে এই চ্যাপ্টার থেকে 3 স্টার মার্কিং টপিক হচ্ছে আমার এই দুইটা 2 স্টার মার্কিং টপিক, এইটা এবং এইটা হচ্ছে আপনার খ নম্বরের জন্য আপনি মোটামুটি এখান থেকে দেখে যেতে পারেন। ওকে, দ্যাটস অল ফ্রম চ্যাপ্টার 3। এখন যদি আমরা চ্যাপ্টার 4 এর দিকে অগ্রসর হই তাহলে আমরা দেখতে পাবো হাইপোথিসিস বা প্রকল্প। আমরা এখান থেকে জানবো প্রকল্পের প্রকৃতিটা কেমন হয়, আসলে প্রকল্প কি বা প্রকল্প কাকে বলে, এই ধরনের কিছু বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রকল্পের সংজ্ঞা এখান থেকে বেসিক্যালি ক এবং খ নম্বরে আসবে। প্রকল্পের কিছু স্তর আছে, প্রকল্পের 4টা 4 স্টেজেস 4টা পদ্ধতির মধ্য দিয়ে আমাদের যেতে হয় এবং প্রকল্পকে আমাদেরকে প্রমাণ করতে হয়। এই প্রকল্পের স্তরগুলোই হচ্ছে এখান থেকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টার থেকে। মাস্ট এখান থেকে একটা গ বা ঘ নম্বরের প্রশ্ন আসবেই। বলতে পারে প্রকল্পের স্তরগুলোকে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, বা উদ্দীপকে কোনো একটা কেস স্টাডি দিতে পারে, কোনো একটা কেস দিয়ে বলতে পারে যে এইটা যে প্রকল্প গঠন করা হয়েছে এই প্রকল্পে কোন কোন স্তরের মধ্য দিয়ে যাওয়া হয়েছে, ওইটা হয়তো এক্সাম্পল আপনাকে অ্যানালাইসিস করে দেখাতে হতে পারে। এবং বৈধ প্রকল্পের জন্য কিছু কিছু শর্তাবলী রয়েছে, যেমন একটা বৈধ প্রকল্পে হতে গেলে আমি যে হাইপোথিসিসটা ড্র করতেছি সেই হাইপোথিসিসটা যেন ভেরিফিকেশনের জন্য যোগ্য হয়, আমি যদি কি সেটাকে যাচাই করতে পারি, যাচাইযোগ্য হয়, সেটা যেন আজগুবি না হয়, সেটা যেন বাস্তবসম্মত হয়, এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো থেকে প্রশ্ন আসে, এটা একটা 3 স্টার মার্কিং টপিক, এখান থেকে একটা গ বা ঘ নম্বরের প্রশ্ন আসতে পারে বোধ। এবং প্রকল্প সংশ্লিষ্ট কিছু ধারণাগুলো আছে, যেমন কাজ চালানো প্রকল্প আছে, ব্যক্তি সম্পর্কিত, বস্তু সম্পর্কিত, এরকম কিছু কিছু ধারণাগুলো আছে। এই ধারণাগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মাস্ট 100% এখান থেকে জেনে যেতে হবে। তাহলে প্রকল্পের যে টপিকগুলো বললাম জাস্ট এইগুলো দেখে যান, এখান থেকে 100% আপনি একটা সিকিউ কমন পাবেন, এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন, এর বাইরে আর কিছুই দেখার প্রয়োজন নেই। এবার আসি চ্যাপ্টার নম্বর 5-এ, যে কার্যকরণ সম্পর্ককে প্রমাণ করব কিভাবে। এক্স্যাক্টলি এটাকে আমি বলি মিলস মেথড, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে মিলস মেথড অফ প্রুভিং কজাল রিলেশন। কোনো একটা কার্য যদি থাকে, এভরি ইভেন্ট দ্যাট হ্যাজ আ বিগিনিং মাস্ট হ্যাজ এ কজ, প্রত্যেকটা ঘটনা যার শুরু আছে তার অবশ্যই একটা কারণ রয়েছে। এই যে জন স্টুয়ার্ট মিলের যে কথাটা, এই কথাটাকেই তিনি প্রমাণ করতে গিয়ে আমাদের সামনে কিছু অপনয়নের সূত্র দিয়েছেন। অপনয়ন মানে হচ্ছে বাদ দেওয়ার সূত্র, তাই না? আমরা আস্তে আস্তে বাদ দিব। তো ফার্স্ট অফ অল কার্যকরণ নীতিটা কি বা কার্যকরণ নীতি কিভাবে কাজ করে, এখান থেকে যদি আমরা ক বা খ নম্বরের জন্য একটা প্রশ্ন পেয়ে থাকি, তাহলে বাকি যে দুইটা টপিক রয়েছে অপনয়নের সূত্রাবলী এবং পরীক্ষণ পদ্ধতিগুলোর প্রকৃতি জানতে হবে, সুবিধা অসুবিধাগুলো জানতে হবে এবং অনুপপত্তি বা ফ্যালাসিগুলো যেগুলো এসে থাকে সেইগুলো আমাদেরকে জানতে হবে। এই দুইটা টপিক থেকে আমরা পাবো হচ্ছে গ এবং ঘ এর প্রশ্ন। এখন গ এবং ঘ এর প্রশ্ন এখান থেকে একটা প্রশ্নকে আসবে না, ইন্ডিভিজুয়ালি হয়তো অপনয়নের যে সূত্রাবলী আছে এখান থেকে একটা সিকিউ আসার প্রবাবিলিটি আছে, তবে প্রবাবিলিটি ইজ ভেরি লো। পরীক্ষণ পদ্ধতি যেগুলো আছে 5টা পরীক্ষণ পদ্ধতি, আমি কিন্তু এখানে 3টার কথা বলেছি। একটা হচ্ছে অন্যয়ী পদ্ধতি, মেথড অফ অ্যাগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি, মেথড অফ ডিসএগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে পরিশেষ, মেথড অফ
রেসিডিউ, আরেকটা আছে জয়েন্ট মেথড অফ অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট, যেটাকে আমরা বলি যৌথ অন্যয় এবং ব্যতিরেকী পদ্ধতি, আরেকটাকে আমরা বলি কনকমিটেন্ট ভ্যারিয়েশন বা সহপরিবর্তন, যেটাকে আমরা বলে থাকি। ওই দুই ধরনের পদ্ধতিটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি এখানে লিখিনি তার মানে এই নয় যে ওইখান থেকে প্রশ্ন আসতে পারে না, আসতে পারে। তবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই যে তিন ধরনের প্রমাণ পদ্ধতিগুলো রয়েছে, এই পরীক্ষণ পদ্ধতিগুলোর এই তিনটা থেকেই আসছে, বারবার এখান থেকে রিপিট হচ্ছে। অন্যই পদ্ধতি কি, যেখানে কমন ফ্যাক্টর যেটা সব জায়গায় সেটাই আমাদের কজ, ব্যতিরেকের ক্ষেত্রে যেটা হচ্ছে আনকমন সেটাই কজ, পরিশেষের ক্ষেত্রে লাস্টে যেটা অবশিষ্ট থাকে সেটার জন্য অন্য একটা কারণ দায়ী। এগুলো জাস্ট খুব ভেরি সিম্পল। আপনারা শুধু পদ্ধতিগুলোর একটা এখানে ট্রিক্স ফলো করতে পারেন কি, এক্সাম্পল আপনারা বেশি বেশি করে ব্যবহার করবেন। একটা বাস্তবসম্মত উদাহরণ যদি আপনি এখানে দিতে পারেন আর দিয়ে যদি সেটাকে এক্সপ্লেইন করতে পারেন অন্য অন্য যে কোনো স্টুডেন্টের থেকে, আমি একেবারে নিশ্চয়তা দিচ্ছি শতভাগ যে আপনার নম্বরটা একটু অন্য লেভেলে থাকবে। ওকে, আপনি নম্বরটা একটু বেশি পাবেন। কিন্তু ওইটুকু জানলে তো হচ্ছে না, আমাকে অবশ্যই জানতে হবে এর সুবিধা এবং অসুবিধাগুলো, এর কি কি সুবিধা রয়েছে, এর কি কি অসুবিধা রয়েছে, এগুলো সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসতে পারে। আপনাকে উদ্দীপক দিয়ে বলতে পারে যেটা কোন ধরনের পদ্ধতিকে নির্দেশ করছে, সেই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ করো। তাহলে এই দুটো টপিক যদি আমি এখান থেকে কভার করতে পারি তাহলে আমাকে এই চ্যাপ্টার মোটামুটি শেষ বলা যায়। এখন আমি দেখবো অধ্যায় নম্বর 6, যেটা হচ্ছে ব্যাখ্যা। এটা হচ্ছে এই বইয়ের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, তাই না? একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা আর একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ওই যে বলি না যে পরীক্ষা যাওয়ার আগে আমরা ডিম খেয়েছি তার জন্য আমাদের এক্সাম খারাপ হয়েছে, দ্যাট মিনস যে ডিমটা হচ্ছে পরীক্ষায় খারাপ করার একটা কারণ। এই যে আপনি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলেন, ভংভাং বোঝাচ্ছেন, এটাকেই বলা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে আপনি পড়াশোনা করেননি, আপনার মনোযোগে ঘাটতি ছিল, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হতে পারে। সো আমরা এখান থেকে ব্যাখ্যার প্রকৃতি আর গুরুত্ব যেটা, এটা আমাদের খ নম্বরের জন্য আসতে পারে এবং ক নম্বরের জন্য আসতে পারে। ব্যাখ্যার প্রকারভেদ, ব্যাখ্যার প্রকারভেদের মধ্যেই চলে যায় হচ্ছে আপনার বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা। এইটা যখন আমি জানলাম, দেন আমাকে সেকেন্ড এই টপিকটাও জানতে হবে যে বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে এক্স্যাক্টলি ডিফারেন্সটা কোথায় বা পার্থক্যটা কোথায়। এইখান থেকে হচ্ছে বেসিক্যালি আপনার প্রশ্ন আসবে। উদ্দীপকে দিল যে রহিম বিবাহ করতে যাচ্ছে, পাত্রী দেখতে যাচ্ছে, পাত্রী দেখতে যাওয়ার সময় হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেল এবং মেয়েদের বাড়ি দিকে কি দেখলো যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেছে, দ্যাট মিনস রহিমের বিয়ে হলো না। কজ কি? কজ হচ্ছে রহিম চিন্তা করলো যে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছি, কালি বিল্লেনের রাস্তা কাটা, কালো বিড়ালের রাস্তা কাটছে, এই জন্য বিয়ে হয় না, ভেঙে গেছে। এই যে এরকম ধরনের ব্যাখ্যাটাকে, এগুলো হলো লৌকিক ব্যাখ্যা। সো বৈজ্ঞানিক আর লৌকিক ব্যাখ্যার মধ্যে মেইন যে ডিফারেন্সেসগুলো আছে এগুলো আমাদেরকে পিক করতে হবে, হালকা একটু এখানে অ্যানালাইসিস করতে হবে, এবং সবচেয়ে ভালো হয় যদি এখানে আমি একটু কিছু এক্সাম্পল ব্যবহার করতে পারি। দ্যাটস এ প্লাস পয়েন্ট ফর আস। বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ রয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপগুলো দেখতে হবে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখান থেকেও মাঝে মাঝে একটা গ বা ঘ নম্বরের প্রশ্ন আপনারা দেখতে পারেন। সো এই চ্যাপ্টার থেকে যদি একটা সিকিউ আসে এবং সেটা গ বা ঘ, হয়তো এটা গয়ে আসবে, না হয় এটা, হয়তো এটা ঘয়ে আসবে, অথবা এটা ঘয়, এই দুইটা টপিক থেকে কম্বাইন করে, কনজয়েন করে একটা প্রশ্ন এখান থেকে তৈরি করা হবে, তাই তো? এখন আসি আমরা শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের এই চ্যাপ্টারটা অনেক ছোট। শ্রেণীকরণের প্রকৃতি কি, শ্রেণীকরণের প্রকারভেদটা কোথায় আসে, তারপরে একটা আছে প্রাকৃতিক শ্রেণীকরণ আর একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। প্রাকৃতিক হচ্ছে যেটা ন্যাচারাল ল অনুযায়ী যেটা আলাদা করে দেওয়া আছে, যে প্রকৃতির নিয়ম অনুযায়ী যেগুলো আলাদা, ভিন্ন ভিন্ন, বাট আমি আমার সুবিধার জন্য ম্যাটেরিয়াল যে অবজেক্টগুলো আছে বা বিভিন্ন যে কোনো বিষয়বস্তু বা ব্যক্তি হতে পারে তাদেরকে যদি ক্যাটাগরাইজ করি, আলাদা করি, ক্লাসিফাই করে দিই, তাহলে সেটাকে আমরা বলছি কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের যে পার্থক্যটা, এটাই হচ্ছে এই টপিক থেকে মোটামুটি 100% একটা সিকিউতে কি পাবেন, একটা গ বা ঘ নম্বরে আপনি অ্যান্সার করতে পারবেন। এবং শ্রেণীকরণের কিছু সীমাবদ্ধতা আছে, এটা একটা 2 স্টার মার্কিং টপিক, হয়তো এখান থেকেও একটা সিকিউর প্রশ্ন আসতে পারে, তাই তো? আচ্ছা, অ্যান্ড দ্য রেস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান, সম্ভাবনার প্রকৃতি, সম্ভাবনার গুরুত্ব, তাই না? সম্ভাবনা কি, সম্ভাবনার মাত্রা কতটুকু? অবশ্যই 0 না, 1 থেকে 99 পর্যন্ত, তাই তো? হয়তো আপনাদের মনে আছে আমি আগেও বলেছিলাম সম্ভাবনার প্রকৃতি আর গুরুত্ব আমাদেরকে একটু জানতে হবে। এখান থেকে খ নম্বরে একটা অ্যান্সার আমরা করতে পারবো। সম্ভাবনা এবং আকস্মিকতার মধ্যে একটা পার্থক্য আছে, এটাও খ নম্বরের জন্য আমাদের বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু সম্ভাবনা পরিমাপের যে নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলী হচ্ছে আমাদের গ এবং ঘ আসবে। যদি এই চ্যাপ্টার থেকে গ এবং ঘ এসে থাকে তাহলে মোটামুটিভাবে নিশ্চিত থাকতে পারেন যে আপনার সম্ভাবনা পরিমাপের, তো ওখানে খুব সম্ভবত 4টা নিয়ম দেওয়া আছে, 4টা নিয়ম আমরা জানলেই হচ্ছে। সেখানে মোট বিকল্প, অনুকূল বিকল্প, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু আছে। এগুলো সম্পর্কে আপনারা জানলে এখান থেকে মোটামুটি একটা সিকিউর অ্যান্সার করতে পারবেন। সো
মোটামুটি এটাই ছিল আমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে যে 8টা চ্যাপ্টার ছিল। এই 8টা চ্যাপ্টারের মধ্যে থেকে কোন কোন চ্যাপ্টারটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো আমাদের জন্য আরেকটু বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়ের একটা ওভারঅল জাস্ট আমি সাম আপ দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা মোটামুটি একটু বেনিফিটেড হবেন। And if you think that it's very beneficial to you, then you can also share it to your friends and nearby well-wisher and etc. so on. So আপনারা যদি মনে করেন যে এটা আসলে সাজেশনটা আপনাদের জন্য উপকারী বলে মনে হচ্ছে, you can share it. আপনি এটা শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটা আপনার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, যারা যারা পরীক্ষার্থী এইচএসসি 2026 ব্যাচের, পারস্পরিক একটা লেনদেন করবেন, এটাকে বিনিময় করবেন এই ভিডিওটা, এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের পরবর্তীতে কোন কোন সাবজেক্টের উপর আপনাদের সাজেশন প্রয়োজন, বা ইন্ডিভিজুয়াল এরকম যদি কোনো সাবজেক্টে আপনাদের সমস্যা থেকে থাকে, স্টিল কোনো জাস্টিফিকেশন বা ক্লারিফিকেশন দরকার হয়, ইউ ক্যান অলসো নক অ্যাট আওয়ার পেজ, আপনারা আমাদের পেজে নক করতে পারেন। অ্যান্ড লাস্ট অন আমি বলতে চাই যে এই যে টপিক অ্যানালাইসিস যে করে দেওয়াটা, এই টপিক অ্যানালাইসিস করাটা আসলে স্টুডেন্টের জন্য খুবই বোরিং মনে হয়, তাই না? এই টপিক অ্যানালাইসিস করার জন্য কিন্তু আপনাদের প্রচুর সময় দিতে হবে। সো এত সময় যদি আপনারা না দিতে চান, আপনাদের জন্য শর্টকাটে টপিক অ্যানালাইসিস করে দেওয়া, টপিক ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, সিকিউ এমসিকিউ সলভিং এটসেট্রা আদার ম্যাটেরিয়ালস ফ্যাসিলিটিস কিন্তু আমাদের আর্টসকম এই ফ্যামিলির আর্টসকম পরিবারের পক্ষ থেকে আর কি আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আপনাদের হাতে সময় খুবই কম, আর হয়তো 2 মাসও নেই, সময় তো আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? যদিও ধরে নেই বা 2 মাসের মধ্যে এই টপিকগুলো অনুযায়ী আসলে কনসেপ্ট বুঝে বুঝে এগোনো, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা, দিটস টু মাচ ডিফিকাল্ট ফর ইউ গাইজ। অ্যান্ড আই থিঙ্ক ইউ ক্যান চুজ, আপনারা আসলে আর্টসকমের যে এই যে কোর্সটা রয়েছে আপনি এটা চুজ করতে পারেন যদি আপনার কাছে এটা ভালো মনে হয়। কোর্সের ডেমো ক্লাসগুলো আমাদের লিঙ্কে দেওয়া আছে, ডেমো ক্লাস দেখে যদি আপনি যদি পারচেস করতে চান বা কোনো কিছু যদি আপনাদের জানতে প্রয়োজন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মেসেজ দিবেন, আমাদের পেজে মেসেজ দিবেন। লিঙ্ক কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ওকে, যাদেরকে বান্ডেল কোর্স যাদের প্রয়োজন অথবা যাদের মাইক্রো কোর্স যাদের প্রয়োজন, তারা ইন্ডিভিজুয়ালি মাইক্রো কোর্সগুলো নিতে পারেন, লজিক, সাইকোলজি, ইকোনমিক্সের, বা বান্ডেল কোর্সের ক্ষেত্রে আপনারা আর্টসের সবগুলো সাবজেক্ট কিন্তু অ্যানালাইসিস ক্লাস ওখানে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আই হোপ ইউ অলসো এনজয়েড ইট। আপনারা সাজেশনের ভিডিওটা এনজয় করেছেন এবং কিছুটা হলেও কিন্তু আপনাদের জন্য বেনিফিট হয়েছে। আশা করছি ইনশাল্লাহ পরবর্তী আবারও কোনো একটা সাবজেক্টের সাজেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আপনাদের জন্য সকলের জন্যই শুভকামনা রইল এবং দোয়া রইল আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।